কনস্টেবল দুজনকে বিদায় দিয়ে কিরিটি অন্যমনস্কভাবে এদিক ওদিক তাকাতে তাকাতে বললে, কালকে জাহাজে আমাদের রওনা হতেই হবে সুব্রতবাবু, সেভাবেই আমরা যেন প্রস্তুত হই। সুব্রত কিরিটির মুখের দিকে তাকিয়ে জবাব দিল, সেখানে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে মিস্টার রায়? সনদদাকে যখন ওরা এখানেই রেখেছে তখন শুধু শুধু অত দূর দৌড়ে কি হবে? সনদবাবুকে অক্ষত দেহে ফিরে পেতে হলে আমাদের কালকের জাহাজে যেতেই হবে, কেননা একটু আগেই আপনাদের বলেছি ওরা কালকের জাহাজেই রওনা হবে। কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তুই নেই সুব্রতবাবু। পাশার দান উল্টে গেছে, এ কথা খুবই সত্যি, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীর পাশার ঘুঁটি আবার নতুন করে সাজাবার মতো বুদ্ধি ও ক্ষমতা বেশ আছে, এবং এবারে তার প্রথম ও প্রধান চেষ্টাই হবে যাতে গতবারের মতো ভুলের জোর আর তাকে না টানতে হয়। সে যে একজন দস্তুর মতো শয়তান, সে বিষয়ে কোনো মতদ্বৈধই নেই। সেই সঙ্গে এই কথাটাও যেন আমরা মুহূর্তের জন্য না ভুলি যে বুদ্ধি তার অসম্ভব রকম তীক্ষ্ণ। কাজেই বুদ্ধির কৌশলে তাকে পরাস্ত করতে হলে ধৈর্য অধ্যাবসায়ের একান্তই প্রয়োজন। বলতে বলতে হঠাৎ চমকে উঠে উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে কিরিটি বলে উঠল, সরে যান, সরে যান। কিন্তু সরে যাওয়ার আগেই সাইকেল সমেত একজন আরোহী এসে হুড়মুড় করে একেবারে সুব্রতর ঘাড়ের ওপর পড়ল, এবং সঙ্গে সঙ্গে সুব্রত উহ করে একটা অস্ফুট চিৎকার করে একদিকে ছিটকে পড়ল। সকলে মিলে ভূপতিত সুব্রতকে সামলাবার আগেই সাইকেল আরোহী সাইকেল ফেলে এক ছুটে সামনের একটা সরু গলিপথে অদৃশ্য হয়ে গেল। কিরিটি এগিয়ে এসে সুব্রতকে তুলতে তুলতে স্নেহ ও উদ্বেগপূর্ণ স্বরে প্রশ্ন করল, লেগেছে কি? কোথায় লাগলো? সুব্রত ডান হাত দিয়ে বাম দিককার কোমরটা চেপে ধরে উঠতে উঠতে কাতর স্বরে বললে, কোমরে একটু লেগেছে। ততক্ষণে রাস্তায় কৌতূহলী পথিকদের মধ্যে অনেকেই সেখানে এসে জুটেছে। নানা রকম প্রশ্ন ও মন্তব্যে স্থানটি বেশ মুখর হয়ে উঠেছে। ভিড় ও অবান্তর প্রশ্নোত্তর এড়াবার জন্য কিরিটি হাতের ইশারায় একখানা চলন্ত ট্যাক্সি ডাকল, এবং সকলে ট্যাক্সিতে উঠে বসে বলল, আমার স্ট্রিট। ট্যাক্সি ছুটে চলল। কৌতূহলী হুজুগপ্রিয় পথিকেরা এমন একটা সরল ব্যাপার সহসা বিনা গোলমেলে থেমে যেতে বেশ একটু মনক্ষুণ্ণ হলো। অগত্যা যে যার গন্তব্য পথে চলে গেল। চলমান ট্যাক্সিতে বসে গম্ভীরভাবে বললে কিরিটি, চারিদিকে চেয়ে পথ চলতে হয় সুব্রতবাবু। সুব্রত সে কথায় কান দিল না। সে ততক্ষণে বাঁ হাত দিয়ে একটা মোটা পিন সমেত একখানি গোল কার্ড কাপড় থেকে টেনে বের করে হাতের পাতার ওপর মেলে দেখছিল। এ সেই রকমের একখানি কার্ড যেমনটি রাজুর গায়ে পরশু রাতে বিঁধেছিল। তাতে খুব ছোট ছোট অক্ষরে কি যেন লেখা। কার্ডখানা চোখের কাছে নিয়ে সুব্রত পড়লে, বন্ধু, কালো ভ্রমরের হুল শুধু হুলই নয়, এতে বিষের জ্বালাও আছে। সেই বিষ একবার শরীরে ঢুকলে আর নামে না, সাবধান। শুরু করতে চলেছি পর্ব 12। লেখকের নাম দিয়েছেন আবার যাত্রা শুরু। চলো আবার যাত্রা শুরুতে কোন যাত্রা কিভাবে শুরু হয় একদম পড়ে দেখে নিই। প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, আগের দুটো পর্ব কিন্তু অবশ্যই শুনে নিও, নয়তো একটা খেই হারিয়ে যাওয়ার মতো ব্যাপার থাকে। গোয়েন্দা গল্প তো, দেখবে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তার সঙ্গে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিতে কিন্তু একদম ভুলো না, ওটাকেও অবশ্যই ক্লিক করে দিও। ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর কমেন্ট করতেও কিন্তু একদম ভুলো না। আচ্ছা, অনেক কথা হয়ে গেল, চলো শুরু করি পর্ব 12, যার নাম আবার যাত্রা শুরু। পিনটা কালো রঙের, দেখতে একটা মোটা বেলের কাঁটার মতোই। তার একদিক সূচের আগার মতো তীক্ষ্ণ ও ধারালো, অন্যদিকটা ভোঁতা। পিনটা যেখানে বিঁধেছিল সেখানে হাত বুলোতে বুলোতে সুব্রত কাতর স্বরে বলল,
ওফ, এখনও জ্বালা করছে। ট্যাক্সিটা তখনও হ্যারিসন রোড থেকে পূর্ব দিকে ছুটে চলেছে। ট্যাক্সি চালক মুখ ফিরিয়ে শুধালো, আমার স্ট্রিট মে কিধার বাবু সাহেব? তুমি চলো, আমি বলবো খন। কিরিটি ড্রাইভারের দিকে চেয়ে বলল। হ্যারিসন রোড ও আমার স্ট্রিটের সংযোগস্থলে এসে কিরিটি ড্রাইভারকে বললে গাড়ির মোড় ফিরিয়ে আমার স্ট্রিট ধরে এগিয়ে যেতে। সুব্রতদের আমার স্ট্রিটের বাড়িতে পৌঁছে কিরিটি সেখানে খানিকক্ষণ বিশ্রাম করল। তারপর বিকেলের দিকে আবার আসবে বলে প্রতিশ্রুতি দিয়ে রাস্তায় গিয়ে নামল। বেলা তখন প্রায় 1:30 হবে। আবার যাত্রার উদ্যোগে সুব্রত একটা বেশ আবশ্যকীয় জিনিসপত্র রাজুর দিকে এগিয়ে দিচ্ছে, আর রাজু সেগুলো একটা চামড়ার সুটকেসের মধ্যে সাজিয়ে গুজিয়ে ভরে রাখছে। একটা বড় তোয়ালে ভাঁজ করে সুটকেসের মধ্যে রাখতে রাখতে একসময় রাজু বললে, কিন্তু তোমরা যতই বলো ভাই, মনের মধ্যে থেকে কিছুতেই যেন আমি সাড়া পাচ্ছি না সুব্রত। সনদদা এখানে পড়ে রইল, আমরা চলেছি রেগুনের দিকে। এমনিভাবে বৃথা অত দূর ছুটে গিয়ে যে কী লাভ হবে তা মিস্টার রাই জানেন। সুব্রতই মন থেকে সায় পাচ্ছিল না। সে বললে, মিস্টার রায়ের মত তো শুনলে? শুনলাম তো, যা ভালো বোঝো করো। তিনি নিশ্চয়ই ভালো বুঝেই রেঙ্গুনে চলেছেন। এমন সময় মা এসে ঘরে ঢুকলেন। বললেন, হ্যাঁ রে, তাহলে সত্যি কাল ভোরের জাহাজেই আবার তোরা সেই মগের মূল্যকে চললি? এখনো পর্যন্ত তো তাই ঠিক মা, তবে জাহাজে চাপবার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলা যায় না। কিন্তু সনতের তো কোনো খোঁজ খবর মিলল না। খোঁজ পাওয়া গেছে মা, সনদদা প্রাণে বেঁচে আছে, এই পর্যন্ত জেনে রাখো। আহা, বেঁচে আছে তো? ঠিক খবর পেয়েছিস তো? হ্যাঁ মা, মিস্টার রায় খবর এনেছেন। আহা, ভগবান তার ভালো করুন। বলতে বলতে মায়ের চোখের কোণ দুটি অশ্রুসজল হয়ে উঠল। তিনি আবার বললেন, কোথায় তিনি তার দেখা পেলেন? তা তো জানি নে মা, জিজ্ঞাসা করিনি সে কথা। তা বাছাকে আমার নিয়ে এলি না কেন? সুব্রত মার কথায় মৃদু হেসে বলল, তারা ছেড়ে দেবে বলে তো আর কত কষ্ট করে চুরি করে নিয়ে যায়নি মা। তা সে এখানে পড়ে রইল আর তোরা চললি রেঙ্গুনে? ভয় নেই মা, এখান থেকে তাকে উদ্ধার করা যাবে না, তাই আমরা রেগুন যাচ্ছি কাল। হঠাৎ সকলে ঘরের মধ্যে অন্য একজনের কণ্ঠস্বর শুনে চমকে ফিরে তাকায়। দেখলে দরজার কপাটে হাত রেখে দাঁড়িয়ে আছে কিরিটি রায়। রাজু বললে, মিস্টার রায় কতক্ষণ এসেছেন? কিরিটি ঘরের মধ্যে ঢুকে এগিয়ে আস্তে আস্তে বললে, আপনাদের সকলেরই মনে একটা সংশয় জেগেছে যে সনদবাবু এখানে পড়ে রইলেন, অথচ আমরা বর্মা চলেছি। আমার কথা যদি বিশ্বাস করতে না পারেন, তবে এইটুকুই এখন শুধু জেনে রাখুন যে সনদবাবুকে যেমন করেই হোক ওরা কালকে রেঙ্গুনগামী জাহাজে তুলবেই। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, কালো ভ্রমর যেমনি শয়তান, তার চাইতেও ঢের বেশি তীক্ষ্ণ বুদ্ধি। তার উপর আরও একটা কথা হচ্ছে এই যে সনদবাবুকে ওরা প্রাণে মারবে না। তাই সনদবাবু যেখানেই থাকুন না কেন, আমাদের দুর্ভাবনা আপাতত তেমন কিছু নেই। কালো ভ্রমর দুর্ধর্ষ হলেও তার শত্রুর অভাব নেই, এমনি দুনিয়ার নিয়ম। এই দেখুন। বলতে বলতে কিরিটি জামার পকেট থেকে সেই সকালের 18 নম্বর বাড়ির পাওয়া সাংকেতিক কাগজখানা বের করে সকলের চোখের সামনে ধরল। সুব্রত ও রাজু উভয়ই একান্ত কৌতূহলী হয়ে দেখি দেখি বলে কাগজটার ওপর ঝুঁকে পড়ল।
কিরিটি আবার বলতে লাগলো, সমস্ত জীবন ভরে কালো ভ্রমর হয়তো প্রভূত অর্থ সংগ্রহ করেছে, কিন্তু তা থেকে তার ভোগে একটি পয়সাও বোধহয় লাগাতে পারেনি। আজ পর্যন্ত যতদিন সে বেঁচে আছে এবং ভবিষ্যতে আরও যতদিন সে বেঁচে থাকবে, সে শুধু সেই সংগৃহীত অর্থ চোখের মতোই আগলেই থাকবে। এই জীবনের অর্থপিপাসা মৃত্যুর পরও হয়তো তাকে এই পৃথিবীর মাটির বুকে টেনে আনবে। যে হাহাকার নিয়ে সে সারা জীবন কাটিয়ে গেল, সেই হাহাকারই থেকে যাবে তার বায়ুভূত দেহে। কিরিটি কথাগুলো যেমনি দরদ ভরা তেমনি সতেজ। সকলেই বিস্ময় বিমুগ্ধ হয়ে কথাগুলো শুনছিল। উত্তরে কেউ একটি কথাও বলতে পারল না। রাজু বললে, আমি কটা দিনই বা ওদের দলে ছিলাম, কিন্তু যে দলের সর্দার তার দেখা মাত্র একবারের বেশি দুবার মেলেনি, তাও ছদ্মবেশে মুখেশের অন্তরালে অন্ধকার ঘরে। শুনেছি ওদের দলের কেউ নাকি আজ পর্যন্ত সর্দারকে স্বাভাবিক বেশে একদিনও দেখেনি। সে হরেক রকমের রূপ ধরে সকলের মাঝে ঘুরে ঘুরে বেড়ায়, পাশে থেকেই তার হুকুম চালায় সকলের ওপর, অথচ তাকে দেখলেও চেনা যায় না। একটা কথা ওদের মুখে আমি বরাবর শুনেছি, সর্দারকে নাকি রাত্রি ছাড়া দিনের আলোয় আজ পর্যন্ত কেউই দেখেনি, এবং তাও ছদ্মবেশে। যে মুহূর্তে দিনের আলো নিভে গিয়ে রাতের অন্ধকার চারদিকে নেমে আসে, ঠিক সেই মুহূর্তে সর্দারও তাদের পাশে এসে দাঁড়ায়। আবার যেমনি পূর্ব আকাশে ভোরের আলো প্রকাশ পায়, সর্দার যে কোনো ফাঁক কোথা দিয়ে আপনাকে লুকিয়ে ফেলে, শত চেষ্টা করেও আজ পর্যন্ত কেউ তা ধরতে পারেনি। রাত্রি 10টা হবে। আকাশ বেশ পরিষ্কার। কালো আকাশের কোলে দূরে, অনেক দূরে মেঘপুরীর বাতায়নে যেন তারার প্রদীপ জ্বালিয়েছে। তারই আলো সৃষ্টি করছে পৃথিবী ও আকাশের মাঝে এক অপূর্ব আলো ছায়া ঘেরা পথ। ওপরে একখানা মাদুর পেতে মার পাশে বসে সুব্রত ও রাজু আসন্ন বিদেশ যাত্রা সম্বন্ধে নানা গল্প করছে। সনদদার বাড়ির সেই সন্ধ্যার কথা মনে পড়ছে রাজু? সেই ড্রাগন কালো ভ্রমরের মৃত্যুদূত। এক সময় বললে সুব্রত। রাজু হাসতে হাসতে বললে, মনে নেই আবার, কিন্তু যাই বল, ড্রাগনের সত্য সত্য তাই ক্ষমতা আছে বলতে হবে। অন্য কোনো ক্ষমতা না থাকলেও আকর্ষণী ক্ষমতা যে আছে, সে বিষয়ে একেবারে নিঃসন্দেহ। ক্ষমতা আছে বই কি, কিন্তু একজনের কথা আমার বারবারই মনে হচ্ছে রাজু। সেবার আমাদের বিদেশ যাত্রার সময় এমন একজন বন্ধু ছিলেন আমাদের পাশে সর্বদা, যার সদা সতর্ক স্নেহদৃষ্টি সারাক্ষণ আমাদের নিরাপদে রেখেছিল। তিনি না থাকলে সেই মগের মুল্লুক থেকে ফিরে এসে বাংলার মাটিতে পা দেওয়া হয়তো এই জীবনে আর আমাদের কারুরই ঘটে উঠত না। উঠত কিনা সন্দেহ। আবার সেই বিদেশের পথে চলেছি। সেবারে যেমন অচেনা ছিল, এবারেও ঠিক তাই। সেদিনকার সেই পরম বন্ধুটি আজ আর আমাদের সঙ্গে নেই। এই পৃথিবী হতে তিনি চিরবিদায় নিয়ে গেছেন। আর সত্যি কথা বলতে কি, সেজন্য দায়িত্ব আমরাই। শেষের দিকে সুব্রতর কণ্ঠস্বর যেন বুঝে এলো স্রোতে। সত্যি অমরবাবুর ঋণ আমার আর এই জীবনে শোধ করার সুযোগ পেলাম না, রাজু বললে। তখনও রাতের আকাশ থেকে ভালো করে আঁধারের ঘোর কেটে যায়নি। সবেমাত্র পূব দিক লালচে আভায় রঙিন হয়ে উঠতে শুরু করেছে। সুব্রতর ঘুমটা ভেঙে গেল রাজুর ডাকে। রাজু ডাকছিল, এই সুব্রত, ওঠ ওঠ। কত রবি জলে রে, কে বা আঁখি মেলে রে, এরপর ব্যায়াম করবি বা কখন আর যাবি বা কখন? জাহাজের সময় তো হয়ে এলো। সুব্রত চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল। পাশের ঘর থেকে স্টোভের গর্জন কানে আসে। আসন্ন যাত্রার জন্য মা নিশ্চয়ই খাবার তৈরি করছেন। সুব্রত তাড়াতাড়ি শয্যা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে ছাদে চলে গেল এবং খোলা বাতাসে বারবেলটা নিয়ে ব্যায়াম করতে শুরু করে দিল।
তাড়াতাড়ি ব্যায়াম শেষ করে স্নানটাও সেরে নিল। স্নান শেষ করে জামা কাপড় পরে নিচের ঘরে এসে দেখে ইতিমধ্যেই কিরিটি ওদের বাড়িতে পৌঁছে গেছে। কিরিটিবাবু এসে গেছেন দেখছি। আগের দিন কথা হয়েছিল যে সকলে মিলে সুব্রতদের বাড়ি থেকে রওনা হবে। কিরিটি বলে, হ্যাঁ, জাহাজের বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি করুন। অদূরে একটা মোড়া পেতে রাজু বসেছিল, সে ইতিমধ্যেই প্রস্তুত হয়ে নিয়েছিল। মা গরম গরম লুচি ভেজে একটা পাত্রে রাখছিলেন, সকলে মিলে সেইগুলোর সৎকার করতে লেগে গেল। মা কাছ থেকে বিদায় নিয়ে সকলে এসে গাড়িতে চেপে জাহাজ ঘাটে এসে পৌঁছে দেখলে জাহাজ ছাড়তে তখন আর বেশি দেরি নেই। জাহাজের ঘন ঘন হুইসেল চারদিকে প্রকম্পিত করে তুলেছে। যাত্রী এবং তাদের আত্মীয় স্বজনে জাহাজ ঘাটে বেশ ভিড়। একটা সেকেন্ড ক্লাস কেবিন রিজার্ভ করা হয়েছিল। সুব্রত, কিরিটি, রাজু ও চাকর জঙ্গলি সিঁড়ি বেয়ে জাহাজে গিয়ে উঠল। নির্দিষ্ট সময় জাহাজ ভোঁ দিতে দিতে জেটি ছেড়ে এগিয়ে চলল। নবোদিত সূর্যের রঙিন আলোয় গঙ্গার ছোট ছোট ঢেউগুলি যেন গলিত রূপোর মতোই ঝকঝক করে জ্বলছে। গঙ্গা বক্ষ থেকে বয়ে আসছে প্রথম ভোরের ঠান্ডা হাওয়া, মৃদু মৃদু, যেন স্নেহের স্নিগ্ধ কর প্রলেপ কারোর। নির্মেঘ নীলাকাশ সূর্যলোকে যেন ঝলমল করছে। বর্ষায় গঙ্গার গৈরিক জলরাশি ভেদ করে ধীর মন্থর গতিতে জাহাজ এগিয়ে চলেছে। গঙ্গার দুপাশে সদ্য ঘুম ভাঙা সারা পড়ে গেছে। এদিক ওদিক বড় জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে আছে, ছোট স্টিমারগুলো এদিক ওদিক যাতায়াত করছে। ছোট বড় নানা আকারের নৌকা অনেক দেখা যায়, মাঝে মাঝে শোনা যায় জাহাজের ইঞ্জিন ঘরের ঘণ্টা। রাতের রহস্যজনক অন্ধকার কেটে গিয়ে আবার নতুন দিনের যাত্রা হয় শুরু। দিনের শেষে ঘুমের দেশের পথের বাঁকে সাঁঝের আঁধারে আবার বিদায় নেয় শেষ দিনের আলোর কাছে। রাত্রি ফিরে আসে তার রহস্য নিয়ে। এই তো নিয়ম। আকাশের প্রতি গ্রহতারাও এগিয়ে চলেছে অনন্ত যাত্রাপথে। মানুষও তেমনি দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাদের নবনব যাত্রার পথ এগিয়ে চলেছে। কালো ভ্রমর ওদের ডাক দিয়েছে। সুব্রত ভাবে কালো ভ্রমর, কিরিটি ভাবে কালো ভ্রমর, রাজুও ভাবে কালো ভ্রমর। ডেকের ওপর রেলিং ধরে দাঁড়িয়ে কিরিটি, সুব্রত, রাজু ক্রমবিলয়মান কুলের দিকে চেয়ে কিরিটি বললে একসময়, মাটি আর জলের মধ্যে যেন একটা স্নেহের বাঁধন আছে সুব্রতবাবু। দেখুন, কুলের মাটি যেন বুক পেতে দিয়েছে জলের স্পর্শটুকু পেতে। জাহাজ কুল ছেড়ে অনেকখানি এগিয়ে চলে। ক্রমে বজবজ উলবেরিয়া পস্তাতে পড়ে গেল। হঠাৎ একসময় সুব্রত রাজুর দিকে ফিরে বললে, গেলবার নীতিশটা আমাদের সঙ্গে ছিল। এবারেও নীতিশকে চিঠি দিয়ে নিয়ে এলে পরে হতো। এখন তো সে হোস্টেলে থাকে না, রাধানগরে তার মামার ওখানে থাকে। ওদের রাধানগরের বাসার ঠিকানাটাও আমার জানা নেই, সুব্রত জবাব দেয়। শুরু করছি এর পরের পর্ব, পর্ব 13। পর্বের নাম লেখক দিয়েছেন ডক্টর সান্যাল। চলো শুরু করি। পর্ব 13, নাম ডক্টর সান্যাল। পরের দিন সন্ধ্যা হতে তখন আর খুব বেশি দেরি নেই। সাগরের কালো জলে সাঁঝের ধূসর ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মেঘপুরীর বাতায়নে বাতায়নে সবেমাত্র দিগাঙ্গনারা দু একটা করে তারার প্রদীপ জ্বালিয়ে গেল বুঝি। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশির ওপর দিয়ে ঢেউয়ের তালে তালে নেচে চলেছে বিরাট অর্ণপ্রোত কোন যাত্রী বুকে নিয়ে। সাগরের বুক থেকে কেমন একটা যেন ঠান্ডা হাওয়া আসে, শীত শীত করলেও তা বেশ আরামদায়ক। ডেকে সেই বিকেল 4টে হতে এতক্ষণ পর্যন্ত অনেক যাত্রী সাগরের শান্ত শোভা উপভোগ করছিল। সবাই এখন কেবিনে চলে গেছে। শুধু যায়নি কিরিটি, সুব্রত, রাজু ও একজন প্রৌঢ় ভদ্রলোক। ভদ্রলোকের চেহারা যেমন প্রশান্ত তেমনি ধীর ও গম্ভীর। দার্শনিকের মতো এলোমেলো কাঁচা পাকা চুল,
চোখে একজোড়া সোনার ফ্রেমের চশমা, পরনে একটা ঢোলা জাপানি সিল্কের পায়জামা, গায়ে স্ট্রাইপ দেওয়া কিমোনো। সেলুন ডেকের ওপর পাতা একটা বেতের চেয়ারে হেলান দিয়ে ভদ্রলোক এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে একটা কি মোটা ইংরাজি বই পড়ছিলেন। ডেকের ওপর সমবেত বহু লোকজনের নানা জাতীয় কণ্ঠস্বরে একটিবারের জন্য তার মনোযোগ নষ্ট হয়নি। সাঁঝের আঁধার গাঢ় হয়ে আসবার সঙ্গে সঙ্গে ভদ্রলোক হাতের বইখানি মুড়ে সামনের অস্পষ্ট আলো ছায়া ঘেরা সাগরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। কিরিটি আপন মনে গুনগুন করে গাইছিল, বনের ছাওয়ায় জল ছলছল সুরে, হৃদয় আমার কানায় কানায় পুড়ে, ক্ষণে ক্ষণে ওই গুরু গুরু তালে, গগনে গগনে গভীর মৃদঙ্গ বাজে, আমার দিন ফুরালো। সহসা কিরিটি চমকে উঠল। ঠিক পাশ থেকে কে যেন বললে, চমৎকার গলাটি তো আপনার, যেমন মিষ্টি তেমনি দরদ ভরা। আহা, থামলেন কেন? শেষ করুন না গানটা। কিরিটি মুখ ফিরিয়ে দেখে কথা বলছেন সেই প্রৌঢ় ভদ্রলোকটি, যিনি এতক্ষণ নিবিষ্ট মনে বই পড়ছিলেন। আপত্তি যদি না থাকে তাহলে শেষ করুন গানটা। ভদ্রলোক পুনরাবৃত্তি করলেন। কিরিটি মৃদু হাসলেন, তারপর ধীরে ধীরে আবার শুরু করে। কোন দূরের মানুষ এলো আজ কাছে, মনের আড়ালে নীরবে দাঁড়ায় আছে। সত্যি কিরিটির গলাটি ভারী মিষ্টি। কিরিটি 3-4 বার সমগ্র গানটি ঘুরিয়ে ফিরিয়ে গেয়ে থামল। ভদ্রলোক বললেন, সত্যি বড় ভালো লাগলো আপনার গান। বসেছিলাম ওইখানটায়, হঠাৎ গানের সুর কানে যেতেই উঠে এসেছি। কথা বলতে বলতে ভদ্রলোক যেন কেমন একটু আনমনা হয়ে যান। তারপর আবার ধীরে ধীরে বলে চললেন, সংসারের কোলাহল, জীবনের নানা ত্রুটি বিচ্যুতি, প্রতিহিংসা, কর্তব্য অকর্তব্য সব যেন মুহূর্তে মিলিয়ে দেয় এই গানের সুর। গানের সুরে আমি ভুলে যাই আমার নিজেকে। কেউ বোঝে না, কেউ জানে না কত দুঃখ আমার সমস্ত বুকখানায় জমাট বেঁধে আছে। আমি কাঁদতে চাই, কিন্তু কই কাঁদতে যে পারি না। শেষের কথাগুলো যেন অনেকটা স্বগতোক্তির মতোই শোনায়, এবং শেষ দিকে ভদ্রলোকের গলার আওয়াজও ক্রমে যেন ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে জড়িয়ে যায়। সহসা ভদ্রলোক আরও কি বলতে বলতে যেন চমকে উঠে থেমে গিয়ে নিজেকে সামলে নিলেন। তারপর এক টুকরো মৃদু হাসিতে মুখখানা ভরিয়ে বললেন, কিছু মনে করবেন না যেন। আমার কেমন একটা স্বভাব যে কথা বলতে বলতে হঠাৎ এমনি অন্যমনস্ক হয়ে পড়ি। আপনারাও বুঝি বারমাতেই চলেছেন। হ্যাঁ, সুব্রত ও কিরিটি একসঙ্গেই জবাব দিল। বেড়াতে না অন্য কোনো কাজে? ভদ্রলোক ফিরে প্রশ্ন করলেন। না, ঠিক বিশেষ কোনো কাজেও নয়, আবার কাজও বটে। আমাদের এক ছেলেবেলার বন্ধু ওখানে থাকে। অনেকদিন থেকে সে আমাদের তার ওখানে যাওয়ার জন্য লিখছিল, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। সময়ের অভাব। এখন পরীক্ষা হয়ে গেছে, সামনে লম্বা ছুটি। ভাবলাম বিদেশ বেড়াবার এই তো সুযোগ, তাই রওনা হয়ে পড়া গেল। বেশ বেশ। পাশ্চাত্য দেশের ছেলেমেয়েরা ছুটির সময় কখনো আমাদের দেশের ছেলে মেয়েদের মতো দিন দুপুরে পড়ে পড়ে শুধু ঘুমিয়ে অথবা আড্ডা দিয়ে দিনগুলো কাটায় না। দেশে দেশে ঘুরে বেড়ায়। মন ওদের বহুমুখী। দিবারাত্র অজানা অচেনা হাতছানি ওদের দেহ মনকে আকুল করে। নিত্য নতুনকে জানবার জন্য ওদের দেহ মনে ইচ্ছার অন্ত নেই। ঘরের চাইতে ওরা পথকেই ভালোবাসে।
তাই তো ওরা ঘরের বাঁধন ছিঁড়ে 7 সমুদ্র 13 নদী ডিঙিয়ে দিকে দিকে ছোটে। কখনো আকাশপথে চেপে সদূরের পথে পাড়ি জমায়, কখনো আবার সাঁতার কেটে দুরন্ত সাগর পার হয়, কিংবা সুউচ্চ পর্বত শৃঙ্গের উদ্দেশ্যে অভিযান চালায়। ওরা এমনিই দুরন্ত, এমনিই দুর্বার, এমনি সদা চঞ্চল। জীবন আর মরণ তো ওদের কাছে ছেলে খেলা। আর আমাদের দেশের ছেলেমেয়েরা দেখুন, সযত্নে জীবন শক্তিকে বাঁচিয়ে চলতে গিয়ে প্রতি মুহূর্তে জীবনকে ক্ষয় করে ফেলে। ছোটবেলার কথা আমার এখনো বেশ মনে পড়ে। স্কুলের ছুটি হলেই বাবা আমাকে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতেন। খুব ছোট বয়সেই মাকে হারাই। সংসারে আমরা 2টি ভাই বোন। বাবাকেই শুধু জানতাম ও চিনতাম। বলতে বলতে ভদ্রলোক আবার অন্যমনস্ক হয়ে পড়লেন। আপনিও রেঙ্গুনে চলেছেন বুঝি? সহসা কিরিটি প্রশ্ন করে। রেঙ্গুনে আমি প্র্যাকটিস করি। আমার নাম সৌরেন্দ্র সান্যাল। সকলে আমায় ডক্টর সান্যাল বলেই ডাকেন। জন্ম হতেই আমি রেঙ্গুনে। বাবার মস্ত বড় ব্যবসা ছিল রেঙ্গুনে। বাড়িতে আপনার আর কে কে আছেন? কেউ না, আমি নিজে ও আমাদের এক পুরনো চাকর ভোলা। একটিমাত্র বোন ছিল, আমার চাইতে বয়সে প্রায় 10 বৎসরের বড়। তা তিনিও অনেকদিন হলো আমার মায়া কাটিয়ে চলে গেছেন। আর কোনো বন্ধনেরই বালাই নেই, একা। ছোটবেলায় মা মরে যাওয়ার পর দিদি আমায় বুকে পিঠে করে মানুষ করেছিলেন, মায়ের মতো করে। আচ্ছা, রেঙ্গুন শহরটা আপনার কেমন লাগে ডাক্তার সান্যাল? প্রশ্ন করলো কিরিটি। জন্ম হতেই ওখানে আছি। দীর্ঘদিনের পরিচয় ওই শহরের প্রতি ধূলিকণার সঙ্গে। কেমন যেন একটা মায়ার বন্ধন গড়ে উঠেছে। বাংলাদেশে কি কোনোদিন আর ফিরবেন না? ফিরব নিশ্চয়ই, অন্তত মনে মনে সেই আশাই তো রাখি। চিরশস্য শ্যামলা দোয়েল শ্যামার কলকাকলিত মুখরিত আমার বাংলাদেশ। ওরই শীতল মাটির বুকে যেন আমার শেষ শয্যা রচনা করতে পারি। এটাই আমার জীবনের শেষ স্বাদ। কিন্তু মৃত্যু তো কারোর ইচ্ছার ওপর নির্ভর করে না। যদি বর্মার মাটিতেই কোলেই আমার জীবনের শেষ দিনটি ঘনিয়ে আসে, তবে কি আর করব বলুন? কিন্তু দেখেছেন, নিজের কথাতেই মশগুল হয়ে আছি। আপনাদের পরিচয়টি পর্যন্ত নেবার কথা মনে নেই। কিরিটি মৃদু হেসে বলল, আমার নাম ধৈর্যটি রায়, এর নাম সত্যব্রত সেন, আর ওর নাম জীবেন্দ্র প্রসাদ রায়। আমরা সকলেই স্টুডেন্ট। ইচ্ছা করেই কিরিটি নিজের নাম ও পরিচয়ের মধ্যে খানিকটা গোপনীয়তার আশ্রয় নিল। বেশ বেশ, আপনারা যখন বন্ধুর ডাকে চলেছেন, তখন ওখানে গিয়ে সেই বন্ধুর বাড়িতেই তো উঠবেন। যাবেন আমার ওখানে, ভুলবেন না তো। কমিশনার রোডেই আমার বাড়ি। তাছাড়া যাকে জিজ্ঞাসা করবেন, সেই ডক্টরের সান্যালের বাড়ি দেখিয়ে দেবে। ডাক্তার থামলেন। নিশ্চয়ই যাব, বিশেষ করে যখন পরিচয় হয়ে গেল। কিরিটি জবাব দেয়। রাত্রি বোধ করি 8টা হবে। কৃষ্ণপক্ষের রাত্রি। বিশ্ব চরাচরে কালো আঁধার ছড়িয়ে পড়েছে। জাহাজের সার্চলাইট সমুদ্রের কালো জলে বহুদূর পর্যন্ত ছড়িয়ে গেছে। মাঝে মাঝে সেই আলো সমুদ্রপক্ষে চারিদিকে ঘোরানো হচ্ছে।
কিছুক্ষণ আগে থেকেই কিরিটি লক্ষ্য করছিল ডাক্তার সান্যাল কেমন যেন একটু চঞ্চল হয়ে উঠেছেন। সুব্রত প্রশ্ন করলে, আপনার শরীরটা কি অসুস্থ মিস্টার সান্যাল? ডাক্তার জবাব দিলেন, হ্যাঁ, না মানে বছরখানেক থেকে রাত্রির দিকে শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি অনুভব করি। মানে আমার মনে হয় যেন কারা আমার চারিপাশে ঘুরে ঘুরে বেড়ায়। আপন মনে কত কি বলে, আবার সময় সময় আমায় হাতছানি দিয়ে ডাকে। তাদের গরম শ্বাস প্রশ্বাসে আমার সমস্ত শরীর জ্বলতে থাকে। কত চেষ্টা করি তাদের ভুলতে, কিন্তু পারি না। উফ, আমি যাই। বলতে বলতে ডক্টর সান্যাল অনেকটা মাতালের মতোই একরকম টলতে টলতে যেন ডেক থেকে কেবিনের দিকে চলে গেলেন দ্রুত চঞ্চল পদবিক্ষেপে। সুব্রতরা আশ্চর্য হয়ে ডাক্তারের গমনপথের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। এবার পড়ব পর্ব 14। এই পর্বের নাম সলিল সমাধি। চলো শুরু করি। কিন্তু গল্পটা কি ইন্টারেস্টিং লাগছে তো? আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। কিরিটির রহস্য উদ্ঘাটন এই ঘটলো বলে একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে। লাইক করছো তো? আর কিছু না হোক, একটা লাইক কিন্তু চাই। আর যারা এরকম গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর প্রথমবার ভিজিট করলে একদম ঠিক, নিচে সাবস্ক্রাইব বাটনটাকে একবার কিন্তু ক্লিক অবশ্যই করে দিতে হবে। আর কিছুই না, আমি এরকম আরও অনেক নতুন নতুন গল্প পড়ার একটা দারুণ উৎসাহ পাই। এটুকু উৎসাহ কিন্তু তোমাদের তরফ থেকে আমার ছোট্ট আশা, একটা ছোট্ট আবদার। ঠিক আছে, আর আবদারের পালা নয়, এবারে চলো শুরু করি পর্ব 14, সলিল সমাধি। লাইক করতে ভুলো না কিন্তু। গভীর রাত্রি। সুব্রত আর রাজু অঘোরে ঘুমিয়ে। অনেক চেষ্টা করেও কিছুতেই ঘুম এলো না বলে কিরিটি শয্যা হতে উঠে বসল। স্লিপিং গাউনটা গায়ে চাপিয়ে কেবিনের দরজাটা খুলে সে বেরিয়ে এলো এবং আস্তে আস্তে সেলুন ডেকের দিকে চলল। ডেকের কাছাকাছি আসতেই হাওয়াইন গিটারের একটা মধুর বাজনার শব্দ কানে এলো। কিরিটি ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালো। ডেকের ওপর যে আলোটা রয়েছে সেটা খুব শক্তিশালী নয়। সে ম্রিয়মান আলোয় ডেকের ওপর এক অপূর্ব আলো ছায়ার সমন্বয় হয়েছে। সেই আলো ছায়া ঘেরা ডেকের ওধার থেকেই বাজনার অপূর্ব আওয়াজটা ভেসে আসে। কিরিটি পায়ে পায়ে ডেকের ওপর এসে দাঁড়ালো। নিশীথের নিঝুম আধারে সাগরপক্ষ থেকে অপূর্ব এক গুমগুম শব্দ ভেসে আসে। মাথার ওপর তারায় ভরা আকাশের ছায়া সমুদ্রের বুকে ঢেউয়ের মাথায় কেঁপে কেঁপে ওঠে যেন। বিচিত্র, অপূর্ব। চারিদিকে ঘুমের ছোঁয়ায় সব বুঝি নিঝুম হয়ে গেছে। সেই অতল মৌনতার মাঝে গিটারে মধুর বাজনা স্বপ্নলোক থেকে যেন ভেসে আসছে বলেই মনে হয়। এ বুঝি কোনো ব্যথিতের বুক ভরা কান্না নিশীথ রাতের মৌনতার বুকে হাহাকার জাগিয়ে তুলেছে। রেলিংয়ের কোণ ঘেঁষে যে চেয়ারখানা রয়েছে, কে যেন তার ওপর বসে আপন মনে গিটার বাজাচ্ছে। কিরিটি পায়ে পায়ে চেয়ারটার ঠিক পেছনের দিকটায় এসে দেখে, এ কি, এ যে ডাক্তার সান্যাল। কিরিটি সবিস্ময় নীরবে দাঁড়িয়ে রইল, শুনতে লাগলো বাজনা। অনেকক্ষণ বাজিয়ে বাজিয়ে ডাক্তার একসময় বাজনাটা কোলের ওপর নামিয়ে রাখলেন। আর একটু পরে কিরিটি আস্তে আস্তে ডাকলো, ডক্টর সান্যাল। কে? বলে ডাক্তার ফিরে তাকালেন। ধৈর্যটি বাবু ঘুমননি? না, বলে কিরিটি একটু মৃদু হাসল। তারপর বললে, আপনিও তো দেখছি ঘুমননি। না, অন্ধকার আমার বড় ভালো লাগে।
অন্ধকার রাতে একা একা চুপটি করে বসে থাকলে মনটা যেন কানায় কানায় ভরে ওঠে, যেন নিজেকে খুঁজে পাই। আপনার বাজনার হাত বড় চমৎকার। কতক্ষণ থেকে যে আপনার বাজনা শুনছি। ডাক্তার কিরিটির মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে লাগলেন, কিছু বললেন না। ডাক্তারের কেবিনটা একেবারে জাহাজের ওই ধারে। একসময় ডাক্তার বিদায় নিয়ে কেবিনের দিকে চলে গেলেন। কিরিটি কিন্তু তারপরেও অনেকক্ষণ ডেকের ওপর ঘুরে ঘুরে বেড়ালো। রাতের অন্ধকারে সমুদ্রের বুকে ঢেউগুলো ভেঙে ভেঙে গড়িয়ে পড়ছে। ঢেউয়ের বুকে সাদা সাদা ফেনা ফসফরাসের আলোয় যেন শুভ্র রজনীগন্ধার স্তবকের মতোই মনে হয়। হাতের ঘড়ির দিকে চেয়ে কিরিটি দেখল রাত্রি তখন 1:30। আর বেশিক্ষণ জাগলে শরীর খারাপ হবে ভেবে কিরিটি কেবিনের দিকে পা বাড়ালো। কেবিনের দরজার কাছাকাছি আসতেই একটা অস্পষ্ট শীষ শোনা গেল। কিরিটি থমকে দাঁড়ালো। আবার একটা শীষ শোনা গেল। এবারের শীষটা আগের চাইতেও অনেক স্পষ্ট। আবার একটা শীষ। পরপর 3টে শীষ শোনা গেল। কিরিটির আর কেবিনে ঢোকা হলো না। আন্দাজে ভর করে শীষের আওয়াজটা যেদিক হতে আসছে প্রথমে সেই দিকেই সে এগিয়ে গেল। তারপর আবার যেন কি ভেবে ফিরে গিয়ে কেবিনে প্রবেশ করে সুটকেস থেকে টর্চটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। দোতলার ডেকের সিঁড়িটা যেখানে শেষ হয়েছে সেখানে কতকগুলো প্যাকিং করা কাঠের বাস্ক স্তূপাকারে সাজানো রয়েছে। তারই ওধার থেকে কাদের যেন তর্ক বিতর্কের চাপা স্বর শোনা গেল। কিরিটি বিস্ময় ও কৌতূহলে প্যাকিং করা বাস্কগুলোর আড়ালে এগোতে এগোতে কথাগুলো শুনতে পেল। এখনই বল, সেই নোট বইটা কি করেছিস? বক্তার কণ্ঠে কঠিন আদেশের সুর। জানি না, আমি জানি না। কার যেন কাতরোক্তি শোনা গেল। হ্যাঁ জানিস, আমি কালো ঢোলা জামাটার পকেটে ছিল। সেদিন রাতে স্যুপ ফ্যাক্টরির মধ্যে জামাটা একটা লোহার গায়ে ঝুলিয়ে রেখে ঘুমিয়েছিলাম। সে কথা তুই ছাড়া তো আর কেউ জানতো না। ভোরবেলা উঠে পকেটে আর নোট বইটা পাইনি। পরের দিন নানা গোলমালে ছিলাম, সেই জন্য ওদিকে নজর দিতে পারিনি। তুই ভেবেছিলি খুব আমার চোখে ধুলো দিলি, তাই না? অন্য পক্ষ বোধহয় চুপ করে রইল। কোনো জবাব শোনা গেল না। গর্ধপ, তুই আমার চোখে ধুলো দিবি? সেই লোকটা যেন কাউকে আদেশ দিল। এই বুকে হুল ফোটা। পর মুহূর্তেই একটা অস্পষ্ট যন্ত্রণাকাতর শব্দ নিশীথের অন্ধকারে জেগে উঠল। লোকটা কি পিশাচ? ও থাম থাম, ফোটাসনি, বলছি বলছি, বল। লোকটা বোধহয় গভীর যন্ত্রণায় হাঁপাতে থাকে। কিরিটি বাস্কগুলোর গায়ে গায়ে পা দিয়ে উঠতে লাগলো। ওপাশের একটা আলোর খানিকটা রশ্মি তির্যকভাবে এদিকে এসে পড়েছে। সে মৃদু আলোয় কিরিটি দেখলে সেখানে 3 জন লোক। একজনের হাত পা বেঁধে এক পাশে ফেলে রেখে দেওয়া হয়েছে, আর 2 জন এক পাশে দাঁড়িয়ে। হাত পা বাঁধা লোকটা বললে, আমার কাছে নোট বইটা আছে বটে, কিন্তু তার ভেতরে যে একটা ছকাকা কাগজ ছিল সেটা নেই। কি করেছিস সেই কাগজটা? লোকটা তখন ভয় ভয় সেদিন কেমন করে তার হাত থেকে 18 নম্বর বাড়িতে সেই সাংকেতিক কাগজটা চুরি হয়ে গিয়েছিল সেই সব কথা একে একে খুলে বললে। কেন তুই আমার নোট বই চুরি করেছিলি? তুমি কে? আজ 6 বছর তোমার পাশে আছি। তোমার সমস্ত আদেশ নীরবে বিনা বিচারে সর্বদা মাথা পেতে নিয়েছি, পালন করছি। তোমারই আদেশে কতদিন নিশ্চিত মৃত্যুর মধ্যে বিনা দ্বিধায় ঝাঁপ দিয়ে পড়েছি। কিন্তু যার জন্য দিবারাত্রি এমনি করে জীবন মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলে চলেছি, সে যে কে আজ পর্যন্ত 1000 চেষ্টাতেও তা জানতে পারিনি। তোমার ধনসম্পত্তির ওপরে আমার এতটুকু লোভ নেই, কেননা তুমি তো তা না চাইতেও যথেষ্ট দাও। আমি জানতে চাই তুমি কে, তুমি কে? লোকটা বলতে বলতে গভীর উত্তেজনায় হাঁপাতে লাগলো।
যে দুজন দাঁড়িয়েছিল তাদের একজন চাপা গলায় খিলখিল করে হেসে উঠল। তারপর সহসা গম্ভীর হয়ে বললে, আমি কে? আমি কে? তোর দুরাকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত তোর মৃত্যুর কারণ হলো। সেই সাংকেতিক ছকাকা কাগজটা কে নিয়েছে তাও আমি জানি, সেটা আমি উদ্ধার করবই। হতভাগা কিরিটি রায় আজও বুঝতে পারেনি সে হিংস্র কেউটে সাপ নিয়ে এসে খেলতে শুরু করেছে। তোর আগেও দলের আরো দুজন আমায় জানবার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত তাদের সেই ইচ্ছা বুকে নিয়েই মৃত্যুকে বরণ করতে হয়েছে। তারপর সহসা সে পাশে দাঁড়ানো লোকটার দিকে ফিরে কঠিন নির্মম আদেশের সুরে বললে, ফেলে দে হতভাগাটাকে এই সমুদ্রের জলে। জলের অন্ধকারে নিঃশ্বাস বন্ধ হয়ে যখন তিল তিল করে মৃত্যুর মুখে এগিয়ে যাবে, হতভাগা তখন জানতে পারবে আমি কে, কি আমার পরিচয়। না না, আমায় এমনি করে জলের মধ্যে ডুবিয়ে মেরো না। এবারের মতো আমায় ক্ষমা করো। প্রতিজ্ঞা করছি এ জীবনে আর তোমার পরিচয় জানবার চেষ্টা করব না। আবার সেই নিষ্ঠুর হাসি। হিংস্র হাঙরে যখন তোর দেহ ধারালো দাঁতের টুকরো টুকটুক করে ছিঁড়ে খাবে, তখন জানবি আমি কে। ক্ষমা করো আমায়, ক্ষমা করো। ফেলে দে দে। পাশে দণ্ডায়মান লোকটি বিনা বাক্য ব্যয়ে নিচু হয়ে লোকটাকে অবলীলায় ক্রমে তুলে নিয়ে উঁচু করে তখনই রেলিং টপকে নিজের গর্জয়মান অতল পারাপারহীন সমুদ্রগর্ভে নিক্ষেপ করল। একটা বুক ভাঙা আকুল চিৎকার নিশীথ রাত্রির গভীর স্তব্ধতাকে মুহূর্তের জন্য যেন আলোড়িত করে তোলে। ছপাং করে একটা শব্দ শোনা যায় মাত্র। সমগ্র ব্যাপারটা এত চকিত ও এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে কিরিটি বিস্ময় একেবারে হতবাক হয়ে গিয়েছিল। একটা টু শব্দ পর্যন্ত তার মুখ ফুটে বের হলো না। স্থানুর মতোই কিরিটি প্যাকিং বাস্কটার ওপর দাঁড়িয়ে রইল। পা দুটো যেন পাথরের মতো ভারী ও অনড় হয়ে গেছে। কেউ জানলে না, কেউ শুনলে না। রাত্রে নিস্তব্ধ অন্ধকারে একজনের জীবন্ত সলিল সমাধি হয়ে গেল। সাগরের কালো জলের তলে চিরনিদ্রায় সে অভিভূত হলো। কিরিটির যেন দম আটকে আসতে চায়। হতভাগা ভেবেছিল আমার চোখে ধুলো দেবে, কিন্তু কি করব, এছাড়া উপায় ছিল না। বলতে বলতে লোকটার কণ্ঠস্বর কেমন যেন জড়িয়ে আসে। তারপর যেন কতকটা জোর করেই আপনাকে সামলে নিয়ে দ্বিতীয় লোকটির দিকে ফিরে বললে, ওই লোকটাকে বরাবর মৃত্যু গুহায় নিয়ে যাবে। জাহাজে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। বলেই লোকটা ফিরে দাঁড়ালো। ফিরে দাঁড়াতেই সামনের একটা আলোর খানিকটা বাঁকা হয়ে এসে তার মুখের ওপর পড়ল। কিরিটি বিস্ময় আতঙ্কে চমকে উঠল। অন্ধকারে চলতে চলতে সামনে বিরাটাকার ভূত দেখলে বুঝি মানুষ এতটা চমকে ওঠে না। পর্ব 15। 15 নম্বর পর্বের নাম নিশাচর ভূত। হ্যাঁ বন্ধুরা, 15 নম্বর পর্বের নাম নিশাচর ভূত। চলো পড়ি পর্ব 15। চিনতে কষ্ট হয় না কিরিটির ওই মুহূর্তের দেখাতেই। লোকটা আর কেউ নয়, চীনা আড্ডায় দেখা ভীষণ দর্শন লোকটি ওই পৈশাচিক অনুষ্ঠানের হোতা। কিরিটি ভাবলে, তবে আমার হিসাব ভুল হয়নি। দলের নেতা ইনি, স্বনামধন্য দস্যুরাজ কালো ভ্রমর। হ্যাঁ, লোকটার শক্তি আছে বটে, তাহলে দস্যুরাজ আমাদেরই সহযাত্রী। প্যাকিং করা বাস্কগুলোর আড়ালে কিরিটি স্তম্ভিতভাবে কতক্ষণ দাঁড়িয়েছিল তা নিজেই বুঝতে পারেনি। যখন খেয়াল হলো তখন সে আস্তে আস্তে সেখান থেকে সরে এলো। রাতও প্রায় শেষ হয়ে এসেছে, চোখ দুটো জ্বালা করছে, বেশ ঘুমও পেয়েছে। কিরিটি ধীরে ধীরে এসে কেবিনে প্রবেশ করলো।
এবং দরজাটা বন্ধ করে শয্যার উপরে এসে গা এলিয়ে দিল। সাগরের দোলায় দোলায় অল্পক্ষণের মধ্যেই কিরিটি ঘুমিয়ে পড়ল এক সময়। পরের দিন যখন কিরিটির ঘুম ভাঙল, বেলা তখন প্রায় 8:30 হবে। প্রভাতী চা ঠান্ডা হয়ে গেছে। সুব্রত ও রাজু তখন কেবিনে ছিল না, সম্ভবত ডেকে বেড়াতে গেছে। একটু পরেই জঙ্গলি কেবিনে ঢুকে বলল, চা বোধহয় ঠান্ডা হয়ে গেছে বাবুজি। হ্যাঁ, তাই তো দেখছি। আমি একেবারে স্নানটা সেরে আসি। বলে কিরিটি তোয়ালে আর একটা ঢোলা পায়জামা নিয়ে স্নানঘরের দিকে পা বাড়ালো। স্নান সমাপ্ত করে আস্তে আস্তেই ব্রেকফাস্টের ঘন্টা শোনা গেল। ব্রেকফাস্ট সেরে আবার ওরা সকলে যখন ডেকের ওপর এলো, তখন একে একে অনেক যাত্রী ডেকের ওপর এসে জড়ো হতে শুরু হয়েছে। একটি বছর সাতেকের মেয়ে ডেকের ওপর স্কিপিং করছিল। ডক্টর সান্যালও ডেকেই ছিলেন। সুব্রত ও রাজু ডক্টর সান্যালের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে কিরিটি যখন ওদের দলে এসে মিশল, ডক্টর সান্যাল, সুব্রত ও রাজু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। কিরিটি ওদের একপাশে এসে দাঁড়ালো। সুপ্রভাত, কিরিটি জবাব দিল। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটির মুখের দিকে চেয়ে একটু মৃদু হেসে ডাক্তার বললেন, কাল বুঝি রাতটুকু আপনার না ঘুমিয়েই কেটে গেছে মিস্টার রায়? কিরিটি আনমনাভাবে জবাব দিল, না, বেশ ঘুম হয়েছিল তো। আর বিশেষ কোনো কথাবার্তা হলো না। সবাই এক মনে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। চারিদিকে কেবল জল, জল আর জল। নীল জলরাশি গভীর উচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে নিচে ফিরছে। ঢেউয়ে ঢেউয়ে যেন অস্ফুট সুরে কী সব বলা বলি করছে। সুনীল আকাশ রূপালী রোদের আভায় ঝিলমিল করছে। সন্ধ্যায় ডক্টর সান্যালের কেবিনে সুব্রত, রাজু ও কিরিটি চা পান করতে করতে ডাক্তারের সঙ্গে গল্প করছিল। কেবিনের মধ্যে স্টোভে চা তৈরি হয়েছে। ডাক্তার বলছিলেন, বিশ্বাস জিনিসটা মানুষের মনের সহজ প্রবৃত্তি। যুক্তি দিয়ে তাকে খাড়া করা যায় না। এই দেখুন না, আমি সকলেরই বিশ্বাস করি, আবার কাউকেই বিশ্বাস করি না। এক এক সময় আমাদের এক একটা ব্যাপারে বিশ্বাস না করা ছাড়া আর উপায়ই থাকে না। মন না মানলেও আমরা তাকে মেনে নিতে বাধ্য হই। তেমনি প্রত্যেক মানুষের মধ্যেই 2 রকমের প্রবৃত্তি ঘুমিয়ে থাকে। অতি বড় শয়তান যে তার বুকেও ভালো প্রবৃত্তি আছে, আবার সত্য সত্যই যে অতি নিরীহ ও একান্ত ধীরস্থির, তার বুকে হয়তো শয়তান প্রবৃত্তি ঘুমিয়ে থাকে। গাছের গোড়ায় জল ঢালতে ঢালতে যেমন সেটা ক্রমশ বড় হতে হতে শেষ্টের শাখা প্রশাখা বিস্তার করে চারিদিকে ছড়িয়ে পড়ে, আমাদের মনের ভিতরেও যে প্রবৃত্তিটা নিয়ে আমরা বেশি নাড়াচাড়া করি, যেটাকে আমরা বেশ প্রশ্রয় দিই, সেইটাই শেষ পর্যন্ত আমাদের চরিত্রগত বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। যে চোর, যে ডাকাত, তার অন্তরেও হয়তো একটা নিরীহ প্রবৃত্তি ঘুমিয়ে আছে। কিরিটি হাসতে হাসতে বললে, কিন্তু দুষ্কর্ম করতে করতে দুর্জনের এমন একটা স্বভাব হয়ে দাঁড়ায় যে কিছুতেই সে আর ভালো পথে চলতে চায় না। পেঁচা যেমন আলো পরিহার করে চলে, দুর্জনেরাও তেমনি ভালো যা কিছু তা এড়িয়ে চলে। আগের দিন সন্ধ্যার মতো সেদিনও ডক্টর সান্যাল ক্রমশ যেন কেমন একটু চঞ্চল হয়ে উঠছিলেন। সেটা লক্ষ্য করে সুব্রত শুধালো, আপনার কি শরীর খারাপ হয়েছে ডক্টর সান্যাল? ডাক্তার কেমন এক প্রকার অন্যমনস্কের মতো যেন জড়িয়ে জড়িয়ে বললেন,
সন্ধ্যার দিকে মরফিয়া ইঞ্জেকশন নেওয়া আমার একটা বদ অভ্যাস। আপনারা যদি কিছু মনে না করেন তবে। বলে ডাক্তার উঠে গিয়ে সুটকেস থেকে সিরিঞ্জ বের করে ইঞ্জেকশন নেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। সিরিঞ্জের মধ্যে ওষুধ ভরে ডান হাতটা বৈদ্যুতিক আলোর কাছে তুলে ধরে তিনি ঔষধটা শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেন। সিরিঞ্জটা যথাস্থানে রেখে ডাক্তার যেন অনেকটা হৃষ্টচিত্তেই নিজের আসনে এসে উপবেশন করলেন। ডাক্তারের সেই অস্থির অস্থির ভাবটা ক্রমশ ঠিক হয়ে পূর্বের প্রফুল্লতা ধীরে ধীরে ফিরে আসতে লাগলো। এই দেখুন, বলতে বলতে ডাক্তার বাঁ হাতের আস্তিনটা গুটিয়ে সেটা আলোর নিচে সকলের চোখের সামনে প্রসারিত করে ধরলেন। হাতে অসংখ্য কালো কালো দাগ। একটু পরে তিনি আবার বলতে লাগলেন, দেখুন, মরফিয়া নিয়ে হাতটা একেবারে ভরে গেছে। কিন্তু কি করব বলুন? শরীরের মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভব করি সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই। আর সেই যন্ত্রণায় আমার সমগ্র শরীরটা যেন বিষের মতো জ্বলতে থাকে। তাই মরফিয়া নিতে হয়। সুব্রত প্রশ্ন করল, আচ্ছা, এতে কি শরীরের কোনো ক্ষতি হয় না ডক্টর সান্যাল? ডাক্তার হেসে বললেন, ক্ষতি হয় বই কি। আমাদের মস্তিষ্কে যন্ত্রণা বোধের যে স্নায়ুকেন্দ্র আছে, সেখানকার স্নায়ুকোষে যন্ত্রণাবোধবাহী স্নায়ু যন্ত্রণাবোধকে বহন করে নিয়ে যায় এবং তাতেই আমরা দেহের কোনো না কোনো স্থানে যন্ত্রণা হচ্ছে বুঝতে পারি। এই মরফিয়া সেই যন্ত্রণাবোধবাহী স্নায়ুকে অবশ করে দেয়। তার ফলে যন্ত্রণাবোধ স্নায়ু দিয়ে যন্ত্রণাটা প্রবাহিত হয়ে মস্তিষ্কে আর উপস্থিত হতে পারে না বলেই যন্ত্রণার উপশম হয়। কিন্তু এইভাবে মরফিয়া নেওয়াটা কি একটা নেশা নয়? ডাক্তার একটু হাসলেন, তারপর বললেন, নিশ্চয় নেশা বই কি। নেশা, বদ অভ্যাস বুঝতে কি আমি পারি না? পারি, বুঝতে পারি, সব বুঝতে পারি, কেননা আমি একজন ডাক্তার। তবুও নিজেকে সংযত করতে পারি না। কোন এক অদৃশ্য শক্তি যেন আমার সমস্ত দেহ মনকে অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে ওই সিরিঞ্জ ও মরফিয়ার দিকে ঠেলতে থাকে। আমি পারি না, কিছুতেই নিজেকে রোধ করে রাখতে পারি না। ডাক্তারের মুখে একটা করুণ অসহায় ভাব ফুটে ওঠে। রাত্রি বিত্রি হওয়ার সঙ্গে সঙ্গে কিরিটির দেহ ও মন কি জানি কেন সেই প্যাকিং করা বাস্কগুলোর দিকে টেনে নিয়ে যেতে চায়। আকর্ষণটা কিছুতেই রোধ করতে পারে না কিরিটি। তাই গায়ে একটা ধূসর বর্ণের নিদ্রাবস্ত্র চাপিয়ে মাথায় একটা নাইট ক্যাপ এঁটে সেটাকে টেনে একেবারে কপালের নিচ পর্যন্ত নামিয়ে দিয়ে কিরিটি কেবিন থেকে বেরিয়ে পড়ল। রেডিয়াম দেওয়া হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত্রি তখন 1:30। অতি সন্তর্পণে নিচে দোতলায় ডেকের নিচে চলল কিরিটি। প্যাকিং করা বাস্কগুলো যেখানে একটার ওপর একটা সাজানো আছে তার আড়ালে এসে কিরিটি থমকে দাঁড়ালো। আর ঠিক ওই সময় কতকগুলো ফিস ফিস আওয়াজ তার কানে এলো। মনে হলো দুজন লোক যেন নিম্ন কণ্ঠে কথাবার্তা বলছে। কেউ কিছু টের পেয়েছে? না। ঠিক জানো? হ্যাঁ। এই ওষুধটা আজ একবার শেষ রাতে লোকটার শরীরে ইঞ্জেকশন করে দেবে, আর যেমন করে রেখেছি ঠিক তেমনি ব্যবস্থা করবে। কোনো গন্ডগোল হবে না। ক্যাপ্টেনের সঙ্গে আমার কথা হয়েছে, সে বাধা দেবে না। এরপরে আর কোনো কথা শোনা গেল না। লোক দুটো তখন চলে গেছে বোধ হয়। মাঝে মাঝে
শুধু সাগরের একটানা গর্জনের আঁধারের বুকে ভেসে আসে। তারপর সহসা একসময় একটা অস্পষ্ট গো গো শব্দ শুনে কিরিটি চমকে উঠল। ওই পাশে সিঁড়ির নিচটা যেমন এসে শেষ হয়েছে সেদিক থেকে আওয়াজটা আসছে বলে মনে হলো। কিরিটি দ্রুত পদে এগিয়ে গেল। সিঁড়ির নিচে সে জায়গাটায় তত আলো নেই। সিঁড়ির গায়ে যে বৈদ্যুতিক আলোটা জ্বলছে তার ক্ষমতাও খুব বেশি নয়। সেই অস্পষ্ট আলোতে দেখা গেল সিঁড়ির নিচে একটা লোক পড়ে গো গো করছে। কিরিটি লোকটার মুখের ওপর ঝুঁকে পড়ে দেখল লোকটা কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে। সে তাড়াতাড়ি সিঁড়ির ধারে যে কলিং বেল ছিল সেটা টিপে দিলে। দেখতে দেখতে জাহাজের উচ্চপদস্থ কর্মচারী হতে আরম্ভ করে খালাসিরা পর্যন্ত অনেকেই এসে হাজির হলো। সকলের মুখেই শঙ্কিত ভাব। একজন খালাসি ক্যাপ্টেনের আদেশে লোকটির চোখে মুখে জল দিতে শুরু করলে। জাহাজের ডাক্তার খবর পেয়ে ছুটে এলেন এবং নাড়ি দেখে বললেন, কিছু নয়, কোনো কারণে হয়তো অজ্ঞান হয়ে গেছে। লোকটি অল্পক্ষণ পরেই জ্ঞান ফিরে পেয়ে উঠে বসল। চোখে মুখে তার তখনও একটা ভয়ার্ত ভাব। চারিদিকে চকিত দৃষ্টিতে দেখে লোকটা অস্ফুট স্বরে কেবল বললে, ভূত ভূত। জাহাজের মেট শুধায়, ভূত? কি বলছিস রে? হ্যাঁ কর্তা, ভূত। আমি দেখেছি, সচক্ষে দেখেছি। এই দেখুন, আমার গলা টিপে ধরেছিল। উহ, আমার দম বন্ধ হয়ে আসছে বলে লোকটি আবার হাঁপাতে লাগলো। লোকটার কথা শুনেই সকলে যেন একটু ভয় পেয়ে গেছে। বুড়ো গোছের একজন খালাসি এগিয়ে এসে বলল, আমিও কাল রাতে এমনি সময় ওই বাস্কগুলোর পেছনে কি একটা দেখেছিলাম। ও কি ভীষণ মুখ তার। এই পর্যন্ত বলেই বুড়ো ভয়ে চোখ বুঝল। সমবেত সমস্ত লোকের মনেই কেমন একটা অস্পষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকলে একটা শঙ্কিত চাউনি নিয়ে একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে। ক্যাপ্টেনের মুখটাও গম্ভীর হয়ে গেল। রাত্রি আর বেশি নেই। একটি দুটি করে আকাশের তারাগুলো নিভতে শুরু করেছে। 16 নম্বর পর্বের নাম লেখক দিয়েছেন আবার মগের মুল্লুকে। চলো মগের মুল্লুকে কি হলো এবার সেটা দেখি। রেঙ্গুন শহর। জাহাজ তখনও জেটিতে লাগেনি। সুব্রত, কিরিটি, রাজু ও ডক্টর সান্যাল জাহাজের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে জেটির দিকে তাকিয়ে আছে। লোকজন, কুলি, কর্মচারী প্রভৃতির সমাগমে স্থানটি একেবারে সরগরম। প্রভাতে সূর্য সোনালি আলো দিকে দিকে ছড়িয়ে পড়েছে। জাহাজে বসে রেঙ্গুন নদীর পাড়ে ভাসমান অবস্থায় শহরটিকে যেন একটি ছবির মতোই দেখায়। ডাক্তার বলছিলেন, কাল দুপুরে আমার ওখানে আপনাদের মধ্যাহ্নিক নিমন্ত্রণ রইল। এই নিন আমার কার্ড। বলতে বলতে ডাক্তার কোটের পকেট থেকে একটা ছোট কার্ড বার করে সুব্রতর হাতে দিলেন। তাতে লেখা আছে, ডক্টর এস সান্যাল, MBM, CP, লন্ডন, 30 নম্বর কমিশনার রোড, রেঙ্গুন। সুব্রত কার্ডটা পকেটে রেখে দিল। জাহাজ ততক্ষণে জেটিতে লেগেছে। ক্রমে যাত্রী একে একে নামতে শুরু করে। কিরিটির পরামর্শ মতো ঠিক হয়েছিল সর্বশেষে নামবে ওরা। তাড়াতাড়ি কিছু নেই। সুব্রত আনমনে রেলিংয়ে ভর দিয়ে যাত্রীদের অবতরণ দেখছিল। একটা স্ট্রেচারে করে বোধহয় একজন রোগীকে নামানো হচ্ছিল। দুটো খালাসি স্ট্রেচারটা ধরে নামাচ্ছিল। স্ট্রেচারে শায়িত ব্যক্তির কপাল পর্যন্ত কাপড়ে ঢাকা। সহসা একজন যাত্রীর হাত লেগে লোকটার মুখের কাপড় সরে যেতেই সুব্রত চমকে উঠল। সেদিকে হাত বাড়িয়ে কি বলতে যেতেই তার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো যেন, কে কে? কিরিটির চোখেও সে দৃশ্য এড়ায়নি। কিন্তু ততক্ষণে আর একটা লোক যে স্ট্রেচারের সঙ্গে সঙ্গে চলছিল ক্ষিপ্র হস্তে মুখের কাপড়টা আবার টেনে দিয়েছে স্ট্রেচারের শায়িত লোকটার।
সহসা সুব্রত অদৃশ্যে নিজের হাতের ওপর একটা চাপ অনুভব করে পাশের দিকে তাকাতেই কিরিটির সঙ্গে চোকাচুকি হয়ে যায়। কিরিটির চোখে অদৃশ্য কিসের যেন সংকেত। সুব্রত নিজেকে সামলে নেয় মুহূর্তে। কিরিটির মুখে কোনো কিছু চিন্তার ছায়া পর্যন্ত যেন নেই, একান্ত নির্বিকার সে মুখ। পাশেই দণ্ডায়মান ডাক্তারও সুব্রত সে অস্ফুট শব্দ শুনতে পেয়েছিলেন। জিজ্ঞাসু দৃষ্টিতে ওদের দিকে চেয়ে তিনি প্রশ্ন করলেন, কি হলো মিস্টার রায়? কিরিটি ততক্ষণে নিচে নামবার সিঁড়ি দিয়ে এগিয়ে গেছে। রাজু কিরিটির মুখের দিকে তাকায়নি, তাই সে হঠাৎ বলে ওঠে, সনদদা। সনদদা? ডাক্তার প্রশ্ন করেন।